আগের দুর্ঘটনার পর মাক্কু আবার নতুন করে জীবিকা খুঁজতে বের হলো। এবার সে এক ধনী ব্যবসায়ীর গোডাউনে পাহারাদারের কাজ পেল। মাক্কু, এই গোডাউনটার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এখানে অনেক দামি চালের বস্তা রাখা আছে। গ্রামের চারপাশে এখন চোর ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। সাবধানে পাহারা দেবে। একটাও চালের বস্তা যদি এদিক ওদিক হয় তাহলে তার ক্ষতিপূরণ তোমাকেই 10 গুণ দিয়ে শোধ করতে হবে। এটা মনে রেখো। আপনি নিশ্চিন্ত থাকুন মশাই, এই ধরনের কাজে আমি অনেক অভিজ্ঞ। আগে বহু জায়গায় পাহারার কাজ করেছি। আমার চোখ ফাঁকি দিয়ে কেউ কখনো চুরি করতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে চলি। কাল সকালে এখান থেকে অনেক মাল বাজারে পাঠানো হবে। সাবধানে থেকো। রাত্রিবেলা উফ, খুব ঘুম পাচ্ছে। সারাদিন কাজ করার পর আবার সারা রাত জেগে থাকা সত্যিই কঠিন। কিন্তু কাজ না করলে তো পেট চলবে না। না, একটু চোখটা বুজে নিই। ক্লান্ত শরীর আর ঘুমের সঙ্গে লড়াই করতে না পেরে মাক্কু বসে বসেই গভীর ঘুমে তলিয়ে গেল। হে, আমি কি দেখছি? চালের বস্তাগুলো কোথায় গেল? হায় হায়, সব চুরি হয়ে গেছে। এখন আমি মালিককে কি জবাব দেব? তিনি তো আমার কাছ থেকে 10 গুণ ক্ষতিপূরণ আদায় করবেন। হায়, আমি কেন যে ঘুমিয়ে পড়লাম। আমি কি দেখছি? আমার গোডাউনের সব চাল কোথায় গেল? তোকে কি বলিনি সাবধানে পাহারা দিতে? মালিক, আমার চোখটা লেগে গিয়েছিল। সারাদিন কাজ করার পরে খুব ক্লান্ত ছিলুম। একটু ভুল করে ঘুমিয়ে পড়েছিলুম। সকালে উঠে দেখি সব চাল চুরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? এই চালে বস্তাগুলোর দাম লাখ লাখ টাকা। আমি তোকে একদিন সময় দিলাম। একদিনের মধ্যে আমার সব ক্ষতির টাকা শোধ করবি, না হলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। পরি, পরি, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি। হ্যাঁ মাক্কু, বলো, আবার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? পরি, আমি একটা গোডাউনে পাহারা দিচ্ছিলাম, কিন্তু রাতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সব চালের বস্তা চুরি হয়ে গেছে। গোডাউনের মালিক বলেছে কালকের মধ্যে টাকা না দিলে সে আমাকে মেরে ফেলবে। চিন্তা করো না মাক্কু, কত টাকা লাগবে বলো? অনেক অনেক মোহর লাগবে পরি। প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মালিক বলেছে 10 গুণ ফেরত দিতে হবে। এই নাও ও মোহর। তবে একটা কথা মনে রেখো মাক্কু, মানুষ যখন কোনো দায়িত্ব নেয় তখন সেটা মন দিয়ে পালন করতে হয়, যদিও ভুল মানুষ মাত্রই হয়। তুমি ভয় পেও না, এই টাকা মালিককে দিয়ে দিও। ধন্যবাদ পরি, তুমি আবারও আমাকে বড় বিপদ থেকে বাঁচালে। তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। ঠিক আছে মাক্কু, আমি এখন চললাম। সাবধানে থেকো। কয়েকদিন পর আবার নতুন কাজের খোঁজে বের হলো মাক্কু। এবার সে এক কৃষকের তরমুজের ক্ষেতেতে পাহারার কাজ পেল।
কি সুন্দর বড় বড় তরমুজ! এত বড় ফল মানেই নিশ্চয়ই অনেক লাভ। ইস, যদি আমারও একটা জমি থাকতো তাহলে আমিও চাষ করতে পারতাম, কিন্তু আমার কপালটাই খারাপ। মাক্কু, তুমি আসার পর থেকে দেখছি জমিটা অনেক নিরাপদ হয়েছে। সত্যি বলতে তুমি খুব ভালো দেখাশোনা করছো। এসব কাজে আমি একটু বেশিই দক্ষ মশাই। ব্যাস, আর মাত্র আজকের রাত। কাল সকালে সব তরমুজ তুলে বাজারে নিয়ে যাব। এবার ভালো লাভ হবে। এই বলে জমির মালিক সেখান থেকে চলে গেল। মাক্কু, একা একা বসে থাকতে তোমার বিরক্ত লাগছে না? কি আর করব ভাই, জমিটা তো পাহারা দিতেই হবে। মালিক বলেছে কাল সকালে সব তরমুজ বাজারে নিয়ে যাবে। আজকের রাতটা শুধু সাবধানে কাটাতে পারলেই হলো। ঠিকই বলেছ। এখন ফসল পাহারা দেওয়া খুব কঠিন হয়ে গেছে। গ্রামের চোর ডাকাতদের উপদ্রব বেড়েই চলেছে। যাই হোক, তোমার জন্য ফলের রস এনেছি। এটা খেলে ঘুম আসবে না, জেগে থাকতে সুবিধা হবে। তাই নাকি? দাও দাও। ঠিক আছে, আমি তাহলে যাই। লোকটা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফলের রস খেয়েই মাক্কুর চোখে প্রবল ঘুম নেমে এলো। অজান্তেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। হায় হায়, এ কি সর্বনাশ! জমিতে একটা তরমুজও নেই। আবারও আমি ঘুমিয়ে পড়লাম। কেন বারবার আমার সঙ্গেই এমন হয়? এখন জমির মালিককে আমি কি বলবো? তিনি তো আমাকে মেরে ফেলবেন। এ কি মাক্কু, আমার সব তরমুজ কোথায় গেল? আজই তো বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। তুমি একটা রাতও ঠিকমতো পাহারা দিতে পারলে না। এর ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে, না হলে তোমাকে আমি ছাড়ব না। মশাই, আমি সত্যিই বুঝতে পারছি না কিভাবে ঘুমিয়ে পড়লাম। আমি তো ঠিক করেছিলাম সারা রাত জেগে থাকব, কিন্তু কখন যে চোখ লেগে গেছে আমি টেরও পাইনি। আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে কোনো টাকা নেই যে আপনাকে ক্ষতিপূরণ দিতে পারবো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে আমার সব ক্ষতির টাকা শোধ করবি, না হলে তোর অবস্থা খুব খারাপ হবে। এই বলে জমির মালিক রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মাকু মাটিতে বসে পড়ল। তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে মনে মনে ভাবতে লাগল, কেন বারবার আমার সঙ্গেই এমন হয়? প্রতিবারই আমি ক্ষতির মুখে পড়ছি। আমি কি সত্যি এতটাই দুর্ভাগা? মাক্কু তরমুজের ক্ষেত থেকে ধীরে ধীরে বের হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি আবার কোন মুখে পরীর কাছে সাহায্য চাইব? মাক্কু হাঁটতে হাঁটতে একটি বড় গাছের নিচে বসে পড়ল। তারপর সে মনে মনে ভাবতে লাগল, আমি কি আবার পরীকে ডাকব? বারবার বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইতে আমার খুব লজ্জা লাগছে। এভাবে আর কতবার তার কাছ থেকে টাকা নেব? না, শেষবারের মতো একবার পরীর কাছে সাহায্য চাই, নইলে জমির মালিক আমাকে ছাড়বে না। আমি যদি তার ক্ষতির টাকা শোধ করতে না পারি, তাহলে হয়তো সে আমাকে হত্যা করবে। পরী, পরী, তুমি কোথায়?
আমি জানি তুমি হয়তো আমার উপর রাগ করবে, কারণ আমি বারবার তোমাকে ডাকছি। আমার নিজের ভুলের কারণেই আবার বিপদে পড়েছি। দয়া করে আমাকে উদ্ধার করো, নইলে জমির মালিক হয়তো আমাকে মেরে ফেলবে। হ্যাঁ মাক্কু, আবার কি হয়েছে তোমার? তোমার মন এত খারাপ কেন? এখানে একা একা বসে আমাকে ডাকছিলে কেন? বুড়ি, আমি একটি তরমুজের ক্ষেতে পাহারা দিচ্ছিলাম, কিন্তু এক রাতে হঠাৎ ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি সব তরমুজ চুরি হয়ে গেছে। ক্ষেতের মালিক বলেছে আমি যদি তার ক্ষতির টাকা পরিশোধ করতে না পারি তাহলে সে আমাকে ছাড়বে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বারবার তোমার কাছে সাহায্য চাইতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু তোমাকে ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। মাক্কু, একটা কথা সব সময় মনে রেখো, তুমি আমার জীবন বাঁচিয়েছ। সেদিন তুমি যদি সেই জাদুর পাথরটি এনে আমাকে না দিতে, তাহলে আমি কখনোই অভিশাপ থেকে মুক্ত হতে পারতাম না। তাই তোমাকে সাহায্য করতে আমার খুব ভালো লাগে। আমি তোমার উপর কখনো রাগ করব না। পরি, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা উপায় বের করে দাও। মাক্কু, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে 5 লক্ষ মোহর দিচ্ছি। এগুলো জমির মালিককে দিয়ে দিও। আর শোনো, ভবিষ্যতে কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে ডাকবে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার কাছে চিরঋণী। এই কথা বলে পরি সেখান থেকে চলে গেল, আর মাক্কুর মুখে আবার হাসি ফুটে উঠল। এতক্ষণ তার মনে যে দুশ্চিন্তার কালো ছায়া ছিল তা ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েকদিন পর মাক্কু আবার নতুন কাজের খোঁজে বের হলো। অনেক ঘোরাঘুরির পর সে এক জমিদারের বিশাল গোডাউনে পাহারাদার ও দেখাশোনার কাজ পেল। গোডাউন জুড়ে ছিল বস্তা ভরা পেঁয়াজ। সেই বছর ভালো ফলন না হওয়ায় বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। মাক্কু, গত 2 বছর ধরে আমাদের এখানে ঠিকমতো পেঁয়াজ চাষ হয়নি, তাই এবার পেঁয়াজের দাম অনেক বেশি। এই গোডাউনে লক্ষ লক্ষ টাকার পেঁয়াজ রাখা আছে। তোমাকে খুব সাবধানে সবকিছু দেখাশোনা করতে হবে, কোনো রকম ক্ষতি যেন না হয়। আপনি একদম চিন্তা করবেন না মশাই, আমি খুব দায়িত্ব নিয়ে কাজ করি। এর আগেও অনেক জায়গায় পাহারাদার ও যোগানদারের কাজ করেছি। আমার থাকা অবস্থায় কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। ভালো কথা। আর এই লোকটাও তোমার সঙ্গে থাকবে। তোমরা দুজনে মিলে সব কিছু সামলে নিও। মনে রেখো, কোনো রকম গাফিলতি যেন না হয়। এই কথা বলে জমিদার গোডাউনের সমস্ত দায়িত্ব মাক্কু ও সেই লোকটির হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে গেল। আচ্ছা ভাই, তুমি কি এর আগে কখনো পাহারাদারের কাজ করেছ? না ভাই, এটাই আমার প্রথম কাজ। আগে কখনো এমন কাজ করিনি। আমি খুব গরিব মানুষ, বাড়িতে ঠিকমতো দুবেলা খাবারও জোটে না, তাই বাধ্য হয়েই কাজের খোঁজে বেরিয়েছি। শোনো বন্ধু, আজ রাতে তোমাকে একটা কথা বলবো। যদি বুদ্ধি করে কাজ করি তাহলে আমাদের দুজনেরই ভালো লাভ হতে পারে। আমরা দুজনেই গরিব মানুষ, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে মূল্য দেয় না। তুমি ঠিকই বলেছ মাক্কু, গরিব বলে কেউ আমাকে সম্মান করে না, সবাই অবহেলার চোখে দেখে। তাই আমারও ইচ্ছে একদিন অনেক টাকা পয়সার মালিক হব। বন্ধু, মানুষের মনে যদি বড় হওয়ার ইচ্ছে থাকে তাহলে একদিন না একদিন সে অবশ্যই সফল হয়। শুধু সাহস আর বুদ্ধি থাকতে হয়। রাত গভীর হয়ে এলো, চারদিকে নীরবতা নেমে এসেছে। ঠিক তখনই মাক্কুর মনে আবার তার পুরনো শয়তানি বুদ্ধি জেগে উঠল। সে ধীরে 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 তার সঙ্গীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল। দেখো বন্ধু, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। এর আগেও আমি অনেকবার এই কাজ করেছি বলেই আজ আমার কাছে এত ধন সম্পদ আছে, কিন্তু কেউ কোনোদিন সত্যিটা জানতে পারেনি। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো, আমিও খুব দ্রুত বড়লোক হতে চাই। শোনো, আজ রাতে আমরা দুজন ঘুমানোর ভান করব। তারপর তুমি চুপি চুপি উঠে গোডাউনের সব পেঁয়াজ অন্য জায়গায় সরিয়ে ফেলবে। কাজ শেষ হলে আবার এসে আমার পাশে শুয়ে পড়বে।
সকালে যখন পেঁয়াজের মালিক এসে জিজ্ঞেস করবে পেঁয়াজগুলো কোথায় গেল, তখন আমরা বলবো সব চুরি হয়ে গেছে। তখন মালিক আমাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে, আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাব। আমি এক পরীকে চিনি। আমি যখনই তার কাছে ধন সম্পদ চাই, সে আমাকে আমার ক্ষতির চেয়েও অনেক বেশি দেয়। মালিকের যতটুকু ক্ষতি হবে আমরা তাকে দিয়ে দেব, আর বাকি ধন সম্পদ তুমি আর আমি ভাগ করে নেব। বলো, বুদ্ধিটা কেমন? এতে আমাদের দুজনেরই লাভ হবে। মাক্কু, তোমার এই শয়তানি বুদ্ধি আমার একদমই পছন্দ হয়নি। আমি এভাবে কাউকে ঠকাতে পারব না। সামান্য টাকা পয়সার জন্য তুমি অন্য একজনকে প্রতারণা করে নিজের স্বার্থ হাসিল করতে চাও, কিন্তু আমি তোমার মতো নই। আমি কোনোভাবেই তোমার সঙ্গে এই কাজে যোগ দেব না। আর হ্যাঁ, তোমার যদি সত্যিই টাকার দরকার হয়, তাহলে তুমি সরাসরি পরীর কাছেই চাইছো না কেন? পরী আমাকে একজন সৎ ও বিশ্বস্ত মানুষ মনে করে। সে জানে আমি নিজের স্বার্থের জন্য কিছু করি না। আমি সেই বিশ্বাসটা ভাঙতে চাই না। তুমি শুধু একটু সাহায্য করলেই আমাদের দুজনের উপকার হবে, আর আমরা তো কারো বড় কোনো ক্ষতিও করছি না। না মাক্কু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি এখানে পাহারা দাও, আমি বাইরে গিয়ে পাহারা দিচ্ছি। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল। মাক্কু হতভম্ব হয়ে বসে রইল। সে ভাবতে লাগল, এখন কিভাবে এই কাজ সম্পন্ন করা যায়। হয়তো এবার আর সে পরীকে ঠকিয়ে ধনসম্পদ নিতে পারবে না। শোনো, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। সেখানে কিছু পাওনা বাকি আছে, সেগুলো নিয়ে এসো। আর সাবধানে যেও। এই এলাকায় ইদানিং ডাকাতি অনেক বেড়ে গেছে। সেই লোকটি বাজার থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার মাঝে এক অদ্ভুত আলো দেখতে পেল। মুহূর্তের মধ্যেই সেই আলোর ভেতর থেকে এক পরী বেরিয়ে এলো। পরীকে দেখে লোকটি বিস্ময়ে থমকে দাঁড়ালো। তুমি কে? আমার রাস্তা আটকালে কেন? তুমি কি মাক্কুকে চেনো? মাক্কু, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে আমার একটা শর্ত আছে। তুমি পরীর কাছ থেকে 10 লক্ষ মোহর চাইবে। তারপর পেঁয়াজের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার পরে যত মোহর বেঁচে যাবে তার অর্ধেক আমাকে দিতে হবে। আরে হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তোমাকে অর্ধেকটাই দেব। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। তবে আজ রাতেই কাজটা করতে হবে, একটুও দেরি করা যাবে না, কারণ মালিক বলেছে কাল সকালেই সব পেঁয়াজ বাজারে নিয়ে যাবে। এখন আমরা দুজনেই শুয়ে পড়ি। একটু পরে তুমি উঠে কাজটা শেষ করে দিও। সকালে উঠে যেন দেখি গোডাউন থেকে সব পেঁয়াজ উধাও হয়ে গেছে। তারপর আমরা ধন সম্পদের মালিক হয়ে যাব, বুঝলে বন্ধু? হ্যাঁ মাক্কু, তুমি কোনো চিন্তা করো না, আমি সব পেঁয়াজ সরিয়ে দেব। চলো এখন শুয়ে পড়ি। সকাল হতেই মাক্কু ঘুম থেকে উঠে গোডাউনের দিকে তাকালো, কিন্তু সব পেঁয়াজ আগের জায়গাতেই রয়েছে। এটা দেখে সে ভীষণ রেগে গেল। এই, তুই না বলেছিলি সব মাল সরিয়ে দিবি? তাহলে কেন আমার সঙ্গে মিথ্যে কথা বললি? তোকে আমি ছাড়ব না। তুই আমাকে চিনিস না। তোকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলতে পারি। আমার সঙ্গে মিথ্যে বলার সাহস কে দিল তোকে? মাক্কু, আমি তোমার মতো কাউকে প্রতারণা করি না। তুমি চাইলে এখনও নিজেকে শুধরে নিতে পারো। দেরি হলে হয়তো তোমারই ক্ষতি হবে। তোমার ভালোর জন্যই বলছি, মানুষকে এতটা লোভী হতে নেই। এই, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি অনেক টাকা পয়সা উপার্জন করতে চাই, সোনা দানা আর ধন সম্পদের মালিক হতে চাই। আমি গরিবের মতো জীবন কাটাতে পারব না। এজন্য আমি যে কাউকে ঠকাতে পারি, আমার কিছু যায় আসে না। মাক্কু, এভাবে পরীকে প্রতারণা করো না। পরী তোমাকে অনেক বিশ্বাস করে। সেই কারণেই সে তোমাকে কোনো প্রশ্ন না করেই তোমার ক্ষতির চেয়েও দ্বিগুণ ধনসম্পদ দেয়, কারণ তুমি একদিন তাকে অভিশাপ থেকে মুক্ত করেছিলে। তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করো না, নইলে একদিন ভীষণ পস্তাবে। এই,
তুই কিভাবে জানলি আমি পরীকে অভিশাপ থেকে মুক্ত করেছি? আমি তোকে কখনো এসব বলিনি। তোকে কে বলেছে? মাক্কু, যে পরীকে তুমি প্রতারণা করতে চাইছ সেই পরী আমি। পরী, তুমি এখানে? তার মানে তুমি সব জেনে গেছ? পরী, আমাকে ক্ষমা করে দাও। তোমার সঙ্গে প্রতারণা করা আমার উচিত হয়নি। আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। দয়া করে আমার কোনো ক্ষতি করো না। মাক্কু, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছিলাম সব আমি ফিরিয়ে নিচ্ছি। আর আজ থেকে তুমি সারা জীবন পথের ভিখারির মতো জীবন কাটাবে। মানুষের সঙ্গে প্রতারণা করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এ কথা বলেই পরী তার জাদু শক্তি ব্যবহার করল। মুহূর্তের মধ্যেই মাক্কুর সমস্ত ধন সম্পদ, সোনাদানা আর মোহর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। একসময় যে মাক্কু নিজেকে অনেক বড়লোক ভাবত, সে এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে মাটিতে বসে কান্না করতে লাগল।